চল মোটামুটি সবাই শুনতে পাচ্ছিস আশা করব, ভয়েস ক্লিয়ার আছে। তো আমরা তোদেরকে আমি আগেতে যে অবধি শিখিয়ে দিয়েছি সেখানটাতে আমরা শিখিয়ে নিয়েছি কি না ইলাস্টিক কলিশনের সময় কীরকম গল্প হয়। এবারেতে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি নন ইলাস্টিক কলিশন নিয়ে গল্পটা দেখে নেব। ওকে, তাহলে আমাদের এখানটাতে আজকে যেটা নিয়ে করছি সেটা হচ্ছে কি নন ইলাস্টিক কলিশন। ওকে, নন ইলাস্টিক কলিশনটারই তোর আরও একটা নাম ছিল কি ইন ইলাস্টিক কলিশন। তাহলে নন ইলাস্টিক বল বা ইন ইলাস্টিক বল দুটোই কিন্তু একই ঘটনা। ওকে, এটা নিয়ে কিন্তু যেন তোদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। নন ইলাস্টিকের সময়তে আমরা দেখে দিয়েছি কিরকম দেখতো যে ই এর ভ্যালুটা হয় কত 0 থেকে 1 মধ্যে হয়, কিন্তু এর মধ্যে একটা স্পেশাল কেস আছে। যে স্পেশাল কেসটাতে আমাদের হয় কি ই ইকুয়াল টু 0 হয়ে যায়। যদি কখনো ই ইকুয়াল টু 0 হয়ে যায় না, সেখানেতে যে কলিশনটা হয় সেটাকে বলা হয় কি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। ওকে, সেটাকে বলছি কি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। হলো? তো দেখ পারফেক্ট ইনইলাস্টিক কলিশনের সময়তে কি কি গল্প হয় সেটাকে আমরা একটুখানি দেখে নেব। প্রথম যে কথাটা বলবো দেখ, তো পারফেক্ট ইনইলাস্টিক কলিশনেতে ফার্স্ট দেখলাম কি ই ইকুয়াল টু 0। তাহলে ই মানে কি ছিল আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তার ফর্মুলা আমরা কত লিখেছিলাম দেখতো v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2। তাহলে দেখ যখনই পারফেক্ট ইনইলাস্টিক কলিশনের কথা বলছি নিশ্চয়ই আমরা এটাকে বলতে পারবো দেখতো v2 মাইনাস v1 ইকুয়াল টু 0, কারণ ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাচ্ছি সেটাকে ইকুয়াল টু 0 পাচ্ছি। মানে সেটাকে আমরা বলে দিতে পারবো কিরকম কথা দেখতো v2 ইকুয়াল টু v1। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি কি পারফেক্ট ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ধাক্কা লাগার পর দুটো বডির ভেলোসিটি কিন্তু সেম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা কনক্লুশন দিতে পারবো সেটা হচ্ছে কি এই সময়তে at this time velocity of two body will be same। ওকে, কখন না আফটার দ্য কলিশন। আগে তো সেম ছিল না, তাহলে কি ঘটনা এলো এখান থেকে আফটার দ্য কলিশন দুটো বডির কিন্তু ভেলোসিটিটা সেম হয়ে যাবে। দুটো বডির ভেলোসিটি সেম হয়ে যাবে এই কথাটা মানে কি, এই কথাটার মানে আসছে ধাক্কা তো লাগতো, ধাক্কা লাগার পর বলছি সেম হয়ে গেল, ধাক্কা লাগলো লাগার পর সেম, মানে কি দুটো বডি একসাথে জুড়ে জুড়ে আগের দিকে চলতে থাকছে। মানে এখান থেকে বলতে পারছি কি ধাক্কা লাগলো মানে সেই মুহূর্তে দুটো বডি একটাকে একটা টাচ করলো, তারপর থেকেই তাদের ভেলোসিটি সেম। মানে কি হলো দুজনেই সমান ভেলোসিটি নিয়ে চলছে, মানে কি দুটো বডি একটার একটার গায়ে লেগে লেগে চলছে, মানে কি দুটো বডি চিপকে গেছে। ওকে, মানে আমাদের এখান থেকে যে পয়েন্টটা চলে আসছে দেখ তো টু বডি মানে যেখানে দুটো বডির কলিশনের কথা বলেছিলাম সেটা আসছে কি টু বডি উইল স্টিক কিরকম উইথ ইচ আদার। তাহলে এখানটাতে দেখে নিলাম কি দুটো বডি ধাক্কা লাগার পরেতে একটা আরেকটার সাথে চিপকে যাবে। যে ঘটনাটার ক্ষেত্রে এরকম হয় সেটাকেই আমরা বলছি কি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। হলো? তাহলে বডি দুটো একটা আরেকটার সাথে চিপকে গেছে এবং এখান থেকে ঘটনাও কি শিখে নিয়েছি দুটো বডির ভেলোসিটি সেম হয়ে গেছে। তাহলে এখানটা থেকে আমাদের দুটো বডির ভেলোসিটি তো সেম, তাহলে আমাদের এখান থেকে তাদের ভেলোসিটি যদি বের করতে হয় কোথা থেকে বের করতে পারবো দেখ তো, দেখ আমাদের ওই কনজারভেশন অফ মোমেন্টামটার কথা একটু মনে কর। কেননা ইলাস্টিক হোক বা নন ইলাস্টিক হোক বা যা কিছুই কলিশন হোক মোমেন্টাম তো কনসেপ্ট থাকবেই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিরকম লিখতে পারবো দেখ না, নিশ্চয়ই লিখতে পারবো m1 u1 প্লাস m2 u2। ধাক্কা লাগার আগের মোমেন্টাম, ধাক্কা লাগার পরেতে দুটোরই ভেলোসিটি সেম হয়ে গেছে, আমি তাই লিখছি কত m1v প্লাস m2v। মানে আমার বক্তব্যটা কি হলো দেখ তো ধাক্কা লাগার পর দুটোর ভেলোসিটি সেম হয়েছে, আমি তাদেরকে ধরে নিলাম কত v। হলো? তাহলে দেখ নিশ্চয়ই তোরা এখান থেকে বলতে পারবি ধাক্কা লাগার পরেতে দুটো বডিরই ভেলোসিটি সেম, তাদের ভ্যালুসটা কত আসছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই কত পাচ্ছিস m1 প্লাস m2।
ওই তো, তাহলে ধাক্কা লাগার পরে দুটো বডির সেম ভেলোসিটি নিয়ে চলছে, অর্থাৎ দুটো বডির ভেলোসিটি এখানে কি হবে, কমন ভেলোসিটি হবে। এবং আমরা বলে দিলাম কি কমন যে ভেলোসিটিটা আসবে তার ফর্মুলাটা কত আসবে, এই ফর্মুলাটা আসবে। বোঝা গেল গল্পটা? আচ্ছা, এবারেতে দেখ আমরা সবাই শিখেছি কি নন ইলাস্টিক কলিশনের সময়তে কি হয় না, এনার্জি লস হয়। কোন এনার্জি লস হয়, কাইনেটিক এনার্জি লস হয়। তাহলে এখান থেকে কি আমরা এটুকুনি কথা বলতে পারবো না যে এখান থেকে কাইনেটিক এনার্জি লস কতখানি হচ্ছে সেটাকে আমরা ক্যালকুলেট করে নেব, তাই তো? তাহলে আমাদের এবারেতে টার্গেট যেটা থাকছে সেটা আসছে কি না, লস অফ কাইনেটিক এনার্জিটাকে বের করবো। হলো? তাহলে আমাদের এখান থেকে কি টার্গেট, এখান থেকে কাকে বের করতে চাইছি, সেটা হচ্ছে লস অফ কাইনেটিক এনার্জিকে বের করব। হলো? তো দেখ লস অফ কাইনেটিক এনার্জি বের করতে গেলে কি করছি, দেখ লস অফ কাইনেটিক এনার্জি বের করছি, কি কি লিখবো দেখ। লস মানে আমরা সেটাকে লিখছি কত, ডেল্টা কে। সেটাকে আমরা কি লিখবো, কাইনেটিক এনার্জি আগে মাইনাস কাইনেটিক এনার্জি পরে। আগে কাইনেটিক এনার্জি কত ছিল দেখতো, হাফ অফ দুটো বডির কাইনেটিক এনার্জি দেখ m1 u1 স্কোয়ার প্লাস দুটো বডির মানে সেকেন্ড বডির কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ অফ m2 u2 স্কোয়ার। নিশ্চয়ই এখানটাতে কোনো কনফিউশন হওয়ার জায়গা নেই। মাইনাস এখন দুটো বডিরই কাইনেটিক এনার্জি সেম হয়ে গেছে, মানে কত লিখতে পারবো, মাইনাস হাফ অফ দুটো বডির সেম। তাহলে আমাদের দুটো বডির সেম হলে কত লিখতে পারবো, দুটো বডিরই ভেলোসিটি হয়ে গেছে কত, ভি করে। মানে এখন লিখতে পারবো সেটা দেখ এরকম, হাফ অফ m1 ভি স্কোয়ার মাইনাস হাফ অফ m2 ভি স্কোয়ার, তাই তো? তাহলে এখানটা থেকে কি আমরা এরকম করতে পারবো না, হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার। সেখান থেকে আমরা কি করছি না, এই ভিটাকে কমন নিয়ে নিচ্ছি, নিলে কত পাচ্ছি দেখতো, m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। ভি এর ভ্যালুটা তো আমরা একটু আগে বের করলাম, কত বের করলাম দেখ না, m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে সেই ভ্যালুটাকে যদি এখানটাতে বসিয়ে দিই কত পাবো দেখতো সিচুয়েশনটা, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার মাইনাস হাফ m1 প্লাস m2। এবারে ওখানেতে ভ্যালুটাকে বসাচ্ছি, হ্যাঁ ভ্যালুটাকে বসাতে গেলে কত পাচ্ছি দেখতো, m1 u1 প্লাস m2 u2 নিচে কত পাচ্ছি দেখতো, m1 প্লাস m2 তার স্কোয়ার, এখানটাতেও চলে গেল এটার স্কোয়ার। তাহলে তো দেখ এখানটা থেকে আমরা এইটুকুনি কথাকে সবাই কি করে নিতে পারবো না, এই পেয়ে গেলাম ফর্মুলাটা। তাহলে দেখ এবারেতে এখান থেকে ফর্মুলাটা যেটা পেয়ে গেছি, এখান থেকে একটা টার্ম নিশ্চয়ই কেটে যাচ্ছে। কেটে গেলে এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি, আমরা এখান থেকে যে ভ্যালুসটা পেয়ে যাই না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর আমি এটা ক্যালকুলেশন করছি না। এখানটা থেকে পেয়ে যাব হাফ m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওকে, ইন্টু যেটা পাবো সেটা আসছে কত, u1 মাইনাস u2 এর স্কোয়ার, ওকে। এটা হয়ে যাবে কি লস অফ কাইনেটিক এনার্জি, কার ক্ষেত্রে না, আমাদের পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, ওকে। এবারেতে আমরা চলে যাব কি পারফেক্টলি ইনইলাস্টিক নয়, ইনইলাস্টিক কলিশন, অর্থাৎ যেখানে কাইনেটিক এনার্জি লস হচ্ছে কিন্তু ধাক্কা লাগার পরেতে দুজনের আমাদের যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটি সেম হচ্ছে না। অর্থাৎ আমার এখানেতে বক্তব্য আসছে কি, আমি যে জায়গাটাকে নিয়ে এবারেতে ডিসকাশন করব সেটা আসছে কি দেখতো, এই ইনইলাস্টিকটাকে নিয়ে একটু ডিসকাশন করব, ওকে। ইনইলাস্টিকটার ক্ষেত্রে আমি আর সবগুলো তোদেরকে ডেরিভেশন করে দেখাবো না, কিন্তু যে কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে সেটাকে তোদের সাথে আমি একটু ডিসকাশন করে নেব। কোন কোন পয়েন্টগুলোকে ডিসকাশন করছি দেখ, 1 নম্বর পয়েন্টে আয়, সেটা আসছে নিশ্চয়ই বুঝতে পারছিস এখানটার ক্ষেত্রে কি হয়, 0 থেকে 1 মধ্যে থাকে ই। এখানটা থেকে তোরা দেখেছিস কি দেখতো, তোরা দেখেছিস ই ইজ লেস দ্যান 1, মানে এখান থেকে তোরা বলতে পারবি কত দেখতো, v2 মাইনাস v1, সেটা ছিল কি ভেলোসিটি অফ সেপারেশন, ডিভাইডেড বাই u1 মাইনাস u2, সেটা আছে কি লেস দ্যান 1। মানে তোরা নিশ্চয়ই এখান থেকে নিজেরাই বলতে পারবি কি দেখতো, v2 মাইনাস v1 উইল বি লেস দ্যান u1 মাইনাস u2, ওকে। এটুকুনি লাইন যেন তোদের কাছে রেডি থাকে।
আর দেখ ধাক্কা লাগার পরে তো এখানে তো দুটো বডির ভেলোসিটি বের করতে দিতে পারে, তো সেই ভেলোসিটি যেটা বের করতে দিতে পারে সেটার আর ফর্মুলাটা তোদের করতে হবে না, কিন্তু ফর্মুলাটা একটুখানি মনে করে নিতে হবে। কীরকম কথা দেখ, V1 ইকুয়াল টু ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ফর্মুলাটা আগে একটুখানি মনে কর। সেটা ছিল কত দেখ তো, 2m1 না এখানটাতে কত ছিল, সরি এখানটাতে ফর্মুলাটা কত ছিল দেখতো একটুখানি মনে কর, ছিল হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস আমাদের এখানটাতে ফর্মুলা কত ছিল, প্লাস আমাদের এখানটাতে ফর্মুলা ছিল হচ্ছে যে 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ওকে, এই ছিল তোদের ফর্মুলা। এই ফর্মুলাটারই মতন আমাদের আরও একটা ফর্মুলা ছিল, কার ফর্মুলাটা, সেটা ছিল দেখতো V2 এর ফর্মুলাটা। V2 এর ফর্মুলাটা কত ছিল একটু মনে করে দেখ, সেটা ছিল দেখ 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস তোদের ফর্মুলা কত ছিল m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ওকে, এই ছিল তোদের ফর্মুলা। এই দুটো কার ক্ষেত্রে ছিল না, ইলাস্টিক কলিশন বা পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এই ফর্মুলা দুটো ছিল। এই ফর্মুলা দুটো কি সামান্য একটুখানি মডিফিকেশন হয়ে যায় কার ক্ষেত্রে না, যখন আমরা সেটাকে ওই নন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে বলি। এটার সামনে চলে আসে একটা দেখ ই দেয়া টার্ম হলো, আর তোর কি কি চলে আসে দেখ তো, আর চলে আসে হচ্ছে যে এখানটা থেকে এই দুইটার থাকে না, এখানটাতেও একটা দেখ m1 এর সামনে ই চলে আসে, আর যে জায়গাগুলোতে 2 ছিল সেগুলোতে আর 2 থাকে না, তার বদলেতে একটুখানি বদল চলে আসে। তার বদলেতে এখানেতে যেটা বদলাও আসে সেটা আসছে কত, এখানটাতে চলে আসে 1 প্লাস ই, এটাতেও চলে আসে কত 1 প্লাস। ওকে, এই ফর্মুলাগুলো হয়ে যায় তোর কার ক্ষেত্রে না, ইনইলাস্টিক কলিশনের পরেতে ধাক্কা লাগার পরে দুটো বডির যে ভেলোসিটি আসবে তার ফর্মুলা হয়ে যায় এটা। সিমিলারলি এখানটা থেকে তোদের লস অফ এনার্জিটাও বের করতে দেয়, তার ফর্মুলাটাকেও আমরা দেখে নেব। সেই লস অফ এনার্জির ফর্মুলাটার সময় তোদের কি দেখতে হবে না, পারফেক্টলি ইনইলাস্টিক, মানে আমাদের দেখলাম কোনটা দেখতো, এই ঘটনাটার ক্ষেত্রে এটা পারফেক্টলি ইনইলাস্টিকের ক্ষেত্রে ছিল। এই ফর্মুলাটা কার ক্ষেত্রে ছিল তোদের একটু আগে ডিসকাশন করলাম, এটা হচ্ছে কি ফর্মুলা ফর লস অফ এনার্জি। এটা হচ্ছে কি দেখতো ফর্মুলা ফর লস অফ এনার্জি কার সমাতে না, ডিউরিং পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। ওকে, আচ্ছা আরও একটা কথা তোদের তখন কিন্তু আমি বলতে ভুলে গেছি, দেখ পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের আরও একটা নাম আছে, কিন্তু যে স্পেশাল নামটা থাকে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের সেটাকে বলা হয় কি দেখতো প্লাস্টিক কলিশন। ওকে, প্লাস্টিক কলিশন, এটাও কিন্তু ছোট্ট একটু কথা, এটাকেও কিন্তু তোদের মাথায় রেখে দিতে হবে। তো এখানেতে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাই আমাদের এখানেতে তোর নন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে থেকে সামান্য একটুখানি চেঞ্জেস করে নিতে হয়। যে চেঞ্জেসটা করে নিতে হয়, যে জায়গাটা দেখতে হয় সেটা এরকম কি আসছে দেখতো, ফর্মুলাটা আগে তোরা লিখ, কত ছিল দেখ হাফ m1 m2 ডিভাইডেড বাই কত ছিল দেখ m1 প্লাস m2, এখানটাতে ফর্মুলা দিয়েছিলাম কত u1 মাইনাস u2 স্কোয়ার, তাই তো দিয়েছিলাম দেখ না u1 মাইনাস u2 স্কোয়ার। শুধু এবারেতে এই ফর্মুলাটার সাথে একটা সামান্য ছোট্ট টার্মকে অ্যাড করে নিতে হয়, যে ছোট টার্মকে অ্যাড করে নেব সেটার ভ্যালুটা আসে কত দেখতো না, এটার সাথে তোর মাল্টিপ্লাই হয়ে যায় 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, আচ্ছা যেটা অন্য কালার দিয়ে আমি একটুখানি করে দিই, তাহলে তোদের এটাকে একটুখানি চোখে লিখে রাখতে দেখে লিখতে সুবিধা হবে। তাহলে এখানটা থেকে তোদের কি করতে হচ্ছে দেখতো 1 মাইনাস ই স্কোয়ার, শুধু তাহলে এটুকুনি টার্ম তোদের বদলে যায় কার ক্ষেত্রে না, কাইনেটিক এনার্জির লসের ক্ষেত্রে আমাদের যদি সেটা ইলাস্টিক কলিশন এই নন ইলাস্টিক কলিশন হয়। ওকে,
এটুকুনি কথা তাহলে তোদের সবাইকে দেখে নিতে হবে, এটার মধ্যে কিন্তু তোদের কারোর কোনো কিছু ভুল থাকলে হবে না। বোঝা গেল? এবারেতে দেখ এখান থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন দেয়, আর সেই কোয়েশ্চেনগুলোকে আমরা একটু একটু করে দেখে নেব। প্রথম যে টাইপটার কোয়েশ্চেন থাকে এখানটা থেকে, সেটা দেখ এরকম। ধর একটা আমি এখান থেকে এক্সাম্পল নিচ্ছি, তোরা সেই এক্সাম্পলটাকে একটুখানি দেখে নে। যে এক্সাম্পলটার কথা বলছি দেখ, বলা আছে a ball of mass m, okay, a ball of mass m moves with constant velocity, a ball of mass m moving with constant velocity, হলো। যে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে সেটা আসছে কি না ইউ, ওকে। দিয়ে বলা হলো হিটস উইথ অ্যানাদার স্টেশনারি স্ফিয়ার অফ সেম মাস, ওকে। আমাদের এখান থেকে বলছে কি হিটস উইথ অ্যানাদার স্টেশনারি স্ফিয়ার। স্টেশনারি স্ফিয়ার মানে নিশ্চয়ই বুঝতে পারছি সেই স্ফিয়ারটা কিসে ছিল, রেস্টে ছিল, তাই তো। হিটস উইথ অ্যানাদার স্টেশনারি স্ফিয়ার অফ সেম মাস, hits with another stationary sphere of same mass, হলো। দিয়ে আমাদের এখান থেকে কোয়েশ্চেনটাতে বলেছে কি ফাইন্ড v1 by v2, হলো। তাহলে দিয়ে আমাদের বের করতে বললো কি v1 by v2টা বের কর। মানে কি ধাক্কা লাগার পরেতে দুটো বডির যে ভেলোসিটির রেশিওটা এসছে সেটাকে আমাদের বের করে দিতে বলেছে। তাহলে দেখ এটাকে আমাদের বের করে দিতে গেলে আমাদের কি করব না, আমরা এখান থেকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি কনজারভেশন অফ মোমেন্টাম, ওকে। তার কারণ কি সেটা যে ধরনেরই কলিশন হোক না কেন আমাদের কিন্তু তার ক্ষেত্রে সবাই শিখেছি যে মোমেন্টাম কিন্তু কনজার্ভ থাকবেই। তাহলে দেখ আমাদের কি বলছি, ইনিশিয়াল মোমেন্টাম উইল বি ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়ালি দেখ একটা বডি মুভ করছিল, তার ভেলোসিটি কত ছিল ইউ, তাহলে কত লিখলাম এম ইউ ইকুয়াল টু প্লাস 0, কারণ সেকেন্ড বডিটা তো কি ছিল রেস্টে ছিল, তাহলে তার মোমেন্টাম কত আসবে 0, প্লাস তোর এখান থেকে আসছে কি ধাক্কা লাগার পরেতে আমাদের ফার্স্ট বডির ভেলোসিটি হয়েছে এম v1, ধরে নে সেকেন্ড বডির ভেলোসিটি হচ্ছে v2, তাদের মাস তো সেম, তাহলে আমি সেটাকে এমই লিখে রাখলাম। তাহলে সেখান থেকে আমরা কত দেখতে পাচ্ছি, দেখতো এখান থেকে দেখতে পাচ্ছি এম ইউ উইল বি ইকুয়াল টু এম ভি1 প্লাস এম ভি2, ওকে। এখান থেকে কিন্তু আমি রেশিও বের করতে পারছি না, তার কারণ কি দেখ না তিনটে টার্ম আছে, মানে ইউ এর টার্মটাও আছে, আমাকে তাহলে ইউ এর টার্মটাকে হাঁটাতে হবে। তাহলে ইউ এর টার্মটাকে হাঁটাতে গেলে আমাদের এবারেতে এখান থেকে কি রকম লজিক নিয়ে আসবো, একটা কথা তোরা দেখতে পারবি, দেখতো দেখ সমস্ত জায়গা থেকে যদি এম গুলো কমন চলে যায় এখান থেকে তোরা লিখতে পারবি দেখ v1 প্লাস v2 সেটা ইকুয়াল টু আসবে কত ইউ, হলো। এবারেতে তোদের আরো একটা কথা আসছে দেখ না, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখ এখানটাতে তো আমাদের বলে দেয়া নেই যে সেটা আমাদের কি ধরনের কলিশন হয়েছে বলে, তো আমি ধরে নিচ্ছি সেখানটাতে তার ছিল কি যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ছিল কত ই, সেটা মানে আমরা কত শিখেছিলাম দেখতো ভেলোসিটি অফ সেপারেশন, মানে লিখতে পারবো কত v2 মাইনাস v1 ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে কত u1 মাইনাস u2। দেখ সেকেন্ড বডি কিসে ছিল রেস্টে ছিল, তাহলে u2 ইকুয়াল টু 0, মানে এখান থেকে লিখতে পারবো কত v2 মাইনাস v1, ফার্স্ট বডির ভেলোসিটি তো ইউই ছিল, তাহলে সেটাকে লিখে দিতে পারবো এটা, তাহলে সেখান থেকে পাচ্ছি কত v2 মাইনাস v1 সেটা ইকুয়াল টু পাচ্ছি কত ইউ। আর দেখ এখানটা থেকে এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা এখানটাতে যদি লিখে দিই কত পাচ্ছি দেখ না, সেটা পাচ্ছি দেখ v1 প্লাস v2 সেটা ইকুয়াল টু পেয়েছি কত না ইউ,
আচ্ছা সরি, এখানটা থেকে এটা ইউ আসছে না, এটা কত আসছে, আমি একটুখানি লিখতে ভুল করলাম, এটা আসছে কত ই ইন্টু ইউ। ওকে, তাহলে এটা পেলাম কত ই ইন্টু ইউ। তাহলে দেখ এই দুটো থেকে আমাকে করতে হবে কি, আমরা v1/v2 বের করতে পারবো, বা এখান থেকে আমরা কি করতে পারবো, এদের রেশিওগুলোকেও আমরা বের করতে পারবো, তাই না? তাহলে দেখ এখান থেকে আমরা ধর এখান থেকে ভ্যালুসগুলোকে বসাবো, বসিয়ে আমি এটাকে বের করবো। দেখ এই যে ইউ এর ভ্যালুটা পেয়েছি না, এটাকে আমি এখানটাতে বসিয়ে দিচ্ছি, বা দেখ আমি এখান থেকে এই লাইনটা আমার লেখারই দরকার নেই, আমার তো v1 আর v2 রেশিও বের করতে হবে। তাহলে দেখ এই যে ইউ এর ভ্যালুটা এখানটা থেকে পেয়েছি, এখানটাতে বসিয়ে দিচ্ছি। দেখ v2 মাইনাস v1 ই, এখান থেকে ইউ এর জায়গায় বসিয়ে দেনা কত আসছে v1 প্লাস v2। তাহলে দেখ v1 গুলোকে সবগুলোকে একদিকেতে নিয়ে চলে, v1 গুলোকে সবগুলোকে একদিকে, আর v2 গুলোকে সবগুলোকে একদিকে। তাহলে এখান থেকে কত পাচ্ছিস v2 মাইনাস ই v2, সেটা ইকুয়াল টু কত পাচ্ছিস v1 প্লাস ই v1। তাহলে দেখ এখান থেকে পাচ্ছিস কত v2 কমন নিলে 1 মাইনাস ই, আর এখান থেকে v1 কমন নিলে কত 1 প্লাস ই। তাহলে আমাদের বের করতে হবে কত v1/v2, তাই তো? তাহলে যদি আমরা এখান থেকে বের করি v1/v2, তার ভ্যালুস কত পেয়ে যাব, দেখ না সিম্পল কথা 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, তাই তো? এই রেশিওটাই তো আমাদের কোয়েশ্চেনটাতে জানতে চেয়েছিল, নাকি আমি একটুখানি ভুল লিখলাম, v1 ই v1 ওদিকটাতে চলে গেল কত v1 না, ঠিক আছে। তাহলে দেখ এই জিনিসটা তোদের কি চলে এলো, এই জিনিসটা তোদের আমাদের বের করে দিতে হবে, তাই তো? এটার কথা তোদের তাহলে আরামসে তোরা এটাকে দেখে নিতে পারবি, এমন কোনো কিছু তোদের অসুবিধার কারণ নেই। এরকমভাবে এই জায়গার কোয়েশ্চেনগুলো দেয়, যেটাকে তোদের পরীক্ষাতে গিয়ে করে আসতে হবে। হলো? আচ্ছা, এরপরেতে তোরা পরের পার্টটাতে চল। পরের পার্টটাতে এরকম বলছি, দেখ এটাতে একটুখানি একটা টপিকের নাম নিয়ে নে, অনেক সময়তে তোদের বোর্ডের সিলেবাসেতে দরকার না পড়লেও কম্পিটিটিভের জন্য এই পার্টটা দরকার পড়ে যায়, যে পার্টটাকে আমরা বলছি কি রিবাউন্ড অফ বডি। ওকে, এখানটাতে আমরা লিখছি কত, দেখতো রিবাউন্ড অফ বল। ওকে, কিরকম কথা বলা হচ্ছে দেখ, এরকম সিচুয়েশনের কথা নিয়ে নে। দেখ এটাকে নিয়ে নে, কোথাও হচ্ছে তোদের গ্রাউন্ড। প্রথমেতে তোরা এটুকুনি কনসিডার কর, কোনো একটা পার্টিকুলার হাইট আছে, যে পার্টিকুলার হাইটটাকে তোরা বলছিস কতখানি এইচ। এইচ হাইট থেকে একটা বলকে তোরা কি করছিস, ওপর থেকে নিচের দিকে ড্রপ করে দিচ্ছিস। তাহলে সে কি করবে, আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে আসবে, এতে মাটিটাতে ধাক্কা লাগাবে। হলো? ধাক্কা লাগানোর পর নিশ্চয়ই বুঝতে পারছিস যে সেখানটা থেকে একদম পারফেক্ট কলিশন হবে না, মানে পারফেক্ট ইলাস্টিক কলিশন হবে না। সেখানটা থেকে যেটা হওয়ার চান্সেস আছে সেটা আসছে কি, সেখানটাতে হবে হচ্ছে যে তোর নন ইলাস্টিক কলিশন, মানে কি তার কিছুটা কাইনেটিক এনার্জি নষ্ট হবে। তাই কাইনেটিক এনার্জি নষ্ট হবার পর সে আগে যে এই সাইড থেকে এসেছিল, এখন সে আর এই সাইডেতে আসতে পারবে না, নিশ্চয়ই কি আসবে, তার একটুখানি কম হাইট চাই যাবে, তাই তো? তাহলে সেটাকে আমরা যদি এখান থেকে বের করতে পারি, মানে ধাক্কা লেগে আবার উপরের দিকে চলে যাবে, এটাকেই বলা হচ্ছে কি রিবাউন্ড অফ বল। তাহলে ডিউরিং রিবাউন্ড অফ বল আমাদের এখান থেকে কি ঘটনাগুলো দেখতে হচ্ছে দেখ, মানে আমরা এখান থেকে বলতে পারছি, দেখ প্রথমেতে কথা ডিউরিং রিবাউন্ড। ওকে, ডিউরিং রিবাউন্ড আমরা এখান থেকে বলছি কি, দেখ বলটা যখন উপর থেকে আস্তে আস্তে নিচেতে গ্রাউন্ডে আসছে, ওকে, তার মানে আমাদের এখান থেকে বলছি কি ডিউরিং রিবাউন্ড এটুকুনি কথা বলতে পারছি, দেখ তো বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। ওকে, বিফোর হিটিং দ্য গ্রাউন্ড আমি কি কিসের কথা বলছি না, ভেলোসিটি অফ বল। দেখ বিফোর হিটিং দ্য গ্রাউন্ড ভেলোসিটি অফ বল বললে কি বলবো না, দেখ ওপর থেকে নিচে অবধি আসছে, ওপর থেকে নিচে অবধি এলে সেখানটাতে তোরা দেখতে পাচ্ছিস কি বলের ভেলোসিটিটা কত আসবে না, এইচ হাইট অতিক্রম করে আসছে। তাহলে সেখানটা থেকে যদি আমি বলি যে তার ভেলোসিটিটা হচ্ছে কতখানি u1, সেটার ভ্যালুটা তোরা কতখানি লিখতে পারবি, √2gh, তাই না? আরামসে এটুকুনি তোরা কথাটা বলতে পারবি। দেখ ওপর থেকে নিচের দিকে আসছে, তাহলে আসার সময়তে তার ভেলোসিটিটা কত আসছে, √2gh, কারণ এইচ হাইট থেকে নিচে পড়লে তো তাই হয়। এবারেতে এটুকুনি কথা দেখ,
তোরা তো সবাই শিখলি যে ধাক্কা লাগার পরেতে আমাদের কি আসবে না, বডিটা আবার রিবাউন্ড হয়ে উপরের দিকে যাবে। ধাক্কা লাগার পরেতে তার কি হয় না, কিছুটা এনার্জি নষ্ট হয়। সেই জন্য আমরা বললাম কি নিশ্চয়ই তাহলে ভেলোসিটিটা সেম থাকবে না। ধরে নে তোদের এখানটাতে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ছিল কত, ই। ই মানে আমরা সবাই কত শিখেছি দেখতো, ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, তাই তো? সেটাকে আমরা লিখি কত, u1 মাইনাস u2। এখানেতে তোরা ধরে নে বডি 2 মানে কে, বডি 2 মানে হচ্ছে এখানটা থেকে গ্রাউন্ড, তাই তো? আমরা সবাই জানি গ্রাউন্ড কি থাকে, অলওয়েজ অ্যাট রেস্ট, তাই তো? তাহলে যদি আমাদের গ্রাউন্ড অলওয়েজ রেস্টে থাকে, তার মানে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস কি u2 তার ভ্যালুও 0 হবে, v2 তার ভ্যালুও 0 হবে। তাহলে দেখ সেই সময়তে আমাদের এখানেতে যদি ফর্মুলার কথাটা বলি, এটা কীরকম পেয়ে যাব দেখ, E ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস অফ v1 বাই u1। এবার দেখ বডিটা উপর থেকে আসছিল, তখন তার ভেলোসিটিটা কি ছিল, নিচের দিকে ছিল। পরে বডিটার ভেলোসিটি কোথায় গেছে, উপরের দিকে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি দেখ v1 আর u1 এদের সাইনটা কি আসবে, এদের সাইনটা আসবে অপোজিট, তাই না? এটুকুনি কথা তোদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এখান থেকে তোরা লিখে দিতে পারবি কত দেখতো না, v1 আর u1 এর সাইনটা অপোজিট আসবে, তাই সাইন কনভেনশন বসিয়ে দিলে এখানেতে আমরা লিখতে পারবো কত, v1 ইকুয়াল টু কত আসবে, u ইন্টু e ইন্টু u1, তাই তো? মানে ধাক্কা লাগার পরের ভেলোসিটি সেটার ভ্যালু যদি আমাদের v হয়, তার ভ্যালুটা কত চলে আসবে, e ইন্টু u1। এবার তো দেখ ধাক্কা লাগার আগে আমাদের ভেলোসিটি কত ছিল, √2gh। তাহলেতে আমরা এখান থেকে কি এটুকুনি বলতে পারবো না, ধাক্কা লাগার পরে বডিটার ভেলোসিটি কত হয়ে যাবে, ধাক্কা লাগার পরে বডিটার ভেলোসিটি হয়ে যাবে e ইন্টু √2gh, তাই তো? আমি সেটা লিখছি না, কেননা আমার এই মুহূর্তে সেটা দরকার নেই। এবারে একটা কথা দেখ, আমি ধরে নিচ্ছি ধাক্কা লাগার পরে সেটা আর এই হাইট যাবে না। আমি ধরে নিচ্ছি কি এখান থেকে সে এরকমভাবে এসে ধাক্কা লাগলো, আমি এখান থেকে জাস্ট বোঝানোর জন্য বলছি, ধাক্কা লাগার পরে নিশ্চয়ই আর ওই হাইটটা যাবে না, সে কি করবে, একটু কম হাইট যাবে। আমি ধরে নিচ্ছি সে এই সময়তে যে ম্যাক্সিমাম হাইটটা অতিক্রম করবে তার ভ্যালুস হচ্ছে কত, h1, ওকে? তো h1 হাইট অতিক্রম করলে মানে সে ম্যাক্সিমাম এখানটাতে কোন হাইটটাতে পৌঁছাচ্ছে, এই হাইটটাতে। তো দেখ আমরা নিশ্চয়ই শিখেছি একবার কলিশনের পরেতে আমাদের এখানটাতে এই পয়েন্টটাতে যে ভেলোসিটি ছিল সেটা ছিল কত, v1। তো সে v1 ভেলোসিটি নিয়ে সে কোথাও অবধি যাচ্ছে না, এই পয়েন্টটা অবধি যাচ্ছে। তাহলে দেখ আফটার ফার্স্ট কলিশন, আফটার ফার্স্ট কলিশন আমরা বলে দিলাম কি বডিটার ভেলোসিটি হচ্ছে কত, v1, ওকে? সেটা রিচ করছে কতখানি, it reaches up to h1, ওকে? আমরা এবারে সবাই কি ফর্মুলা শিখেছি দেখতো, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। দেখ বডিটার ফাইনাল ভেলোসিটি যখন এই পয়েন্টটাতে চলে যাবে তখন ফাইনাল ভেলোসিটি কত আসবে, 0, ইকুয়াল টু তোর এখান থেকে লিখতে পারবি কত, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, v1 স্কোয়ার মাইনাস 2as মানে 2 এক্সিলারেশনের ভ্যালু কত হবে, g, আর এখান থেকে হাইটের ভ্যালু কত হবে, h1। তাহলে আমরা এখান থেকে কি লিখে দিতে পারবো না, v1 স্কোয়ার বা v1 স্কোয়ার, আর কেন লিখবো v1, সেটা ইকুয়াল টু লিখে দেবো কত, √2gh1, তাই তো? তাহলে দেখ এটুকুনি লিখতে তোদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, তোরা আরামসে এই কথাটাকে লিখে দিতে পারবি। এবারে দেখ v1 এর ভ্যালু কত শিখেছি, e ইন্টু u1, তাহলে এখানটা থেকে v1 এর জায়গায় তো ওই ভ্যালুটাকে বসাবো। দেখ আমি ওখান থেকে লিখছি, তাহলে কত দেখতো, e ইন্টু u1 সেটা ইকুয়াল টু কত আসছে, √2gh1। এবারে দেখ u1 তার ভ্যালুসটা আমরা কত বের করেছিলাম রে, দেখ না u1 এর ভ্যালু বের করেছিলাম √2gh। তাহলে দেখ সেই পয়েন্টটাকে আমরা এখানটাতে রিপ্লেস করে দিই। দেখ এখান থেকে লিখছি কত, e ইন্টু √2gh ইকুয়াল টু √2gh1। তাহলে দেখ যদি বোথ সাইডেতে স্কোয়ার করে দিই কত পাচ্ছি, e স্কোয়ার h ইকুয়াল টু h1, কেননা 2g কেটে যাবে। তাহলে দেখ আমরা দেখে নিলাম কি ধাক্কা লাগার পরে সে যে হাইটটা উঠবে সেটার ভ্যালুস আসবে কত, e স্কোয়ার ইন্টু h।
সিমিলারলি এখানটাতে দেখে নিলাম কি ধাক্কা লাগার পরে তার যে ভেলোসিটি আসবে সেটা আসবে কত v1 ইকুয়াল টু e ইন্টু e1। ওকে, তাহলে আমি এখানটা থেকে তোদেরকে লিখে দিচ্ছি কি না, দুটো পয়েন্ট আমরা এখান থেকে শিখে নিলাম, সেটা হচ্ছে কি ভেলোসিটি অফ দ্য বডি আফটার ফার্স্ট রিবাউন্ড। ওকে, মানে এখান থেকে তার কলিশন বলবো না, এখান থেকে বলবো কি রিবাউন্ড। তাহলে প্রথমবার রিবাউন্ডের পরেতে বডির যে ভেলোসিটি আসবে সেটা পেয়ে গেলাম কত e ইন্টু e1। ওকে, সেরকম ভাবে পরেরটাতে আমরা বললাম কি হাইট রিচড বাই দ্য বডি, কিসের ক্ষেত্রে আফটার ফার্স্ট রিবাউন্ড। সেটা কত পেয়ে গেলাম দেখতো, আমরা এখান থেকে দেখে নিলাম, সেটা পেলাম কত h1 ইকুয়াল টু কত আসছে e স্কোয়ার ইন্টু h। তাহলে প্রথমবার রিবাউন্ডের পরেতে বডিটার ভেলোসিটি কত আসবে এবং আমাদের সেকেন্ড বার কি বলে আমাদের প্রথমবার রিবাউন্ডের পরে বডিটা কতটা হাইট যাবে সেটা হয়ে গেল কত এটা। ওকে, এটাকেই যদি আমরা একটা এখান থেকে আর এই পার্টটা ডেরিভেশন আর তোদের আমার দরকার নেই, কিন্তু এটাকে যদি আমরা এটুকুনি কথা বলি জেনারেল ফর্মুলা, মানে ফার্স্ট বারের পরেতে এটা এলো, এটা ভেলোসিটি আসছে, এটা সেকেন্ড ফার্স্ট বারের পরে হাইট এলো এটা, সেটাকেই যদি আমি বলি nth বার কলিশনের পরেতে কি আসবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে লিখছি কি দেখতো ভেলোসিটি অফ দ্য বডি আফটার nth রিবাউন্ড। দেখ ভেলোসিটি অফ দ্য বডি আফটার nth রিবাউন্ড। ওকে, তার ভ্যালুসটা কত আসবে দেখতো ভি ভি, তখন তার সেটাকে 1 দেওয়ার আর দরকার পড়বে না, তখন আমাকে সেটাকে কত দিতে হবে ভি, সেটা ইকুয়াল টু কত চলে আসছে e টু দি পাওয়ার n ইন্টু ইউ। খুবই কমন কথা, সেখানটাতে তোদের কনফিউশন থাকা উচিত নয়। ইউটা কি ছিল না আমাদের ইনিশিয়াল, মানে প্রথমবার ধাক্কা লাগার পরে ভেলোসিটি যেটা ছিল, মানে প্রথমবার ধাক্কা লাগার আগে যেটা ভেলোসিটি ছিল u1 এ লিখে রাখি। আর যেটাকে যদি আমি বলি হাইট রিচড বাই দ্য বডি, ওকে, আফটার nth রিবাউন্ড। সেটার ক্ষেত্রে যদি জেনারেল ফর্মুলা বলি, সেটার কত ফর্মুলা কত লিখবো দেখতো hn, মানে এটাকে আমি লিখে দিয়েছি কত vn, সেটার ভ্যালু কত লিখবো e টু দি পাওয়ার 2n ইন্টু h। এইচটা কি ছিল তার ইনিশিয়াল হাইট ছিল। ওকে, তাহলে এই দুটো হয়ে গেল কি ভেলোসিটি আর তোর আমি কিসের কথা বলছি না ভেলোসিটি আফটার nth রিবাউন্ড আর হাইট রিচ আফটার nth রিবাউন্ড। ওকে, তাহলে এখানটা থেকে আমি একটা কথা বলতে পারি, দেখ যে nth বার ভেলোসিটির পরেতে তার যে ফর্মুলা আছে সেটা আসছে কোনটাকে দিয়ে, এটাকে দিয়ে দেখছি, আর nth বার এটার পরেতে তোরা দেখছিস কি যে হাইটটা রিচ করছে সেটা দেখছিস কোথায়, এটা হলো। এবারেতে তোরা একটা জিনিস দেখ, দেখ আমাদের বডিটা এরকম ভাবে এসে গ্রাউন্ডটাতে পড়েছিল, গ্রাউন্ডটাতে পড়ার সময়তে প্রথমেতে এই হাইটটা থেকে পড়লো, তারপরেতে কি করলো সে এই হাইটটা উঠলো, আবার তারপরেতে একটু কম হাইট পড়লো, আবার একটু কম হাইট পড়লো, আবার এই পড়লো, এই করলো, করতে 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 কি আসছে আস্তে আস্তে বডিটা তার ভেলোসিটিটাকে কি করবে একদম স্টপ হয়ে যাবে। তাহলে প্রথমবারে তো হাইট ছিল h, তারপরের বারেতে হাইট উঠলো কত h1, তারপরের বারেতে হাইট উঠলো কত h2, তারপরের বারেতে হাইট উঠলো কত h3। তাহলে আমি যদি বলি টোটাল যে ডিস্টেন্সে কভার করছে কিসের জন্য বিফোর স্টপ, তাহলে আমি যদি এটা বের করি এরকম টোটাল ডিস্টেন্স কভার্ড কিসের জন্য বিফোর স্টপ, সেটার জন্য তোরা বলছিস কি দেখতো প্রথমবারটাতে করেছিল শুধু h, কেন শুধু ওপর থেকে নিচে নেমেছিল, তারপরে তো দেখ h1 এর সময় h1 ওপরে উঠেছে আবার h1 নিচে নেমেছে, তাহলে এটার জন্য তোরা কত লিখবি 2 ইন্টু h1, তারপরেরটা তো এরকম একই কথা 2h2, তারপরেরটা তো কত আসবে 2h3, আইডিয়ালি সেটা কত অবধি যাওয়া উচিত ইনফাইনাইট অবধি যাওয়া উচিত। এবারেতে দেখ h1 h2 এদের ফর্মুলাগুলো কত পেয়েছিস, h1 মানে আমরা কত শিখলাম দেখ e টু দি পাওয়ার 2n ইন্টু h,
তাহলে দেখ প্রথমবারের জন্য তাহলে এটাকে e টু দি পাওয়ার 2n লিখবো না, n এর জায়গায় আমরা কত বসাবো, n এর জায়গায় বসাবো হচ্ছে 1, তাহলে এখান থেকে লিখলাম কত e স্কয়ার, হলো। তারপরেরটার ক্ষেত্রে আমাদের কত যাবো দেখতো 2 ইন্টু এটা থেকে আসছে e টু দি পাওয়ার 2n, মানে এখানটাতে চলে যাবে কত e টু দি পাওয়ার 4 ইন্টু h, তারপরেরটাতে কত যাবে e টু দি পাওয়ার 6 ইন্টু h, এই ঘটনাটা পেয়ে যাব। এবারে দেখ এখানটা থেকে তাহলে আমরা কি একটা কাজ করতে পারবো না, সবগুলো থেকে মনে কর আমরা এরকমভাবে এইচটাকে কমন নিয়ে নিলাম, এইচটাকে কমন নিয়ে নিলে আমরা এরকম লিখতে পারবো 1 প্লাস এখান থেকে লিখছি দেখতো 2e স্কোয়ার, কমন নিয়ে নিলে 1 প্লাস e স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার 4 প্লাস e টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। তাহলে এই দিকের পার্টটা কি হয়ে গেছে, এই দিকের পার্টটা আমাদের ই সিরিজ পড়ে গেছে। ই সিরিজের সময়তে কি ছিল, আমরা সবাই শিখেছি এই রুলসটা শিখেছি, দেখতো কোথাও যদি থাকে এরকম ভাবে এরকম কথা 1 প্লাস ই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 6 আপ টু এরকম ডট ডট করে চলতে থাকে, সেটার ফর্মুলাটা কত হয় সবাই আমরা শিখেছি, সেটাকে বলে কত 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, এটা হয়ে যায় কি আমাদের ই সিরিজের ফর্মুলা। তাহলে যদি আমরা এখান থেকে ভ্যালুসটাকে বসিয়ে দিই কত পাবো দেখতো 1 প্লাস 2e স্কোয়ার, এখান থেকে বসিয়ে দিচ্ছি কত 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত পেয়ে যাবো দেখতো 1 মাইনাস ই স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার প্লাস 2e স্কোয়ার, মানে এখান থেকে ভ্যালুটা আসবে কত h ইন্টু 1 প্লাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে আমরা এটুকুনি কথা বলে দিতে পারবো বডিটা স্টপ হওয়ার আগে তাকে কতবার কলিশন করতে হবে সেটাকে আমরা এই ফর্মুলাস দিয়ে দেখিয়ে দিতে পারবো, হলো। তাহলে এটাই তোদের চলে গেল কি ওয়ার্ক এনার্জি পাওয়ারের চ্যাপ্টারের শেষ। এখান থেকে কয়েকটা ছোট ছোট অঙ্ক পরে সময় পেলে তোদেরকে আমি কয়েকটা প্র্যাকটিস করিয়ে দেবো, এটুকুনিতেই তোরা স্টিক থাকিস। আর পরেতে আর একটা চ্যাপ্টারই তোদের বাকি রইল মোটামুটি, সেটা আসছে কি রোটেশনাল মেকানিক্স, সেটাকেও আমরা কামিং 2 সপ্তাহের মধ্যে 7টা কি 8টা ক্লাস নিয়ে মানে সেটাকে তোদের আমরা শেষ করে দেবো। অর্থাৎ তোদের যেরকম আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে পুরো সিলেবাস শেষ করে দেবো, আমরা কিন্তু সেটাই করছি। ওকে, তোরা এগুলোকে আমাদের ফলো করতে থাকিস, আশা করি তোরা নিজেরা সুবিধা পাবে। তো চল এই অবধি থাক তোদের আজকের জন্য, হ্যাঁ, বাই বাই।